হাসিনা সরকার পতনের ৪৭ দিন পর ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর নিজের শিবির পরিচয় প্রকাশ করেন বর্তমানে ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি। হুট করে সাদিকের এই পরিচয় নিয়ে চাপ সৃষ্টি করে মিডিয়া। সাদিক কায়েম তখন দাবি করেন, বিগত ১৫.৫ বছর ফ্যাসিবাদী সরকার তাদের আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করতে বাধ্য করেছে। কিন্তু অন্তর্বর্তী সরকারের আমলে এই ৪৭ দিন কোন চাপে কেন নিজের পরিচয় দেওয়া যায়নি, এ ব্যাপারে সাদিক বা তার সংগঠন শিবির বা তাদের মাতৃ প্রতিষ্ঠান জামায়াত কেউই কিছু বলেননি। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কমিটিতে একজন সমন্বয়ক হিসেবে ছিলেন সাদিক কায়েম। তাকে আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে জানতেন সবাই। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠানেও গিয়েছিলেন তিনি। সাদিক কায়েমের প্রকাশ্যে আসার পর সেক্রেটারি জেনারেলের পরিচয় নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়। একদিন পর ২২শে সেপ্টেম্বর তখনকার ঢাবির সেক্রেটারি জেনারেল SM ফরহাদের পরিচয় জানা যায়। যদিও ফরহাদ নিজ থেকে কোথাও পরিচয় প্রকাশ করেননি। ফরহাদ এখন ডাকসুর GS। ৪৭ দিন পর যে তারা পরিচয় প্রকাশ করলেন সেটাও কিন্তু ইচ্ছাকৃত নয়, বাধ্য হয়ে। ২০২৪-এর ২১শে সেপ্টেম্বর ১০ ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখনকার উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সহ শীর্ষ প্রশাসন। এ সময় শিবিরের পক্ষ থেকে বৈঠকে যোগ দেন সভাপতি সাদিক কায়েম এবং সাহিত্য সম্পাদক রেজাউল করিম শাকিল। বের হয়ে গণমাধ্যমের সামনে পড়ে যান তারা। এরপর ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিজের পরিচয় প্রকাশ করেন সাদিক। এই ঘটনার পর ধীরে ধীরে অন্যদের পরিচয় দিতে থাকে ছাত্র শিবির। পরবর্তী ২ মাসে রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, মাওলানা ভাসানী ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি, সেক্রেটারি জেনারেলরা নিজেদের পরিচয় দিতে শুরু করেন। বিভিন্ন দাবি দেওয়ায় আগে যারা সাধারণ শিক্ষার্থী হিসেবে নিজেদের উপস্থাপন করতেন, দেখা গেল তারা আসলে সবাই ছাত্র শিবিরের নেতাকর্মী। আরও মজার ব্যাপার যা হলো, শিবিরের এসব নেতাদের অধিকাংশই সাবেক ছাত্রলীগ নেতা। অনেকে ছিলেন সম্ভাব্য পদপ্রার্থী, আর কেউ কেউ শুধু কর্মী। নেটিজেনদের প্রশ্ন কয়েকটি। ৫ই আগস্টের পর নিজেদের পরিচয় না দিয়ে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে তারা আন্দোলন করলেন কেন? কেন নিজের পরিচয় দিলেন না? তখন তো আওয়ামী লীগ বা অন্য কারো কোনো চাপ ছিল না। আবার ছাত্রদল বা বিএনপি এত বছর মার খেয়েও দল বদলায়নি। দেশে যখন বিএনপি জীবনেও আর ক্ষমতা আসতে পারবে না এমন একটি পরিবেশ তৈরি হয়েছিল, তখনও তারা দলীয় পরিচয়ে চলাফেরা করেছেন, খেয়েছেন, মামলা খেয়েছেন, ঘরে থাকতে পারেননি। তাহলে শিবির কেন ছাত্রলীগের মধ্যে ঢুকে আরামায়েশে দিনানিপাত করেছিল? শিবিরের নেতারা যে বলেন বাধ্য হয়ে ছাত্রলীগ করেছেন, ছাত্রদলের নেতাকর্মীরা তাহলে শিক্ষা জীবন শেষ করলেন কি করে? তারা তো ছাত্রদল পরিচয়ে শত হামলা মামলার পরও দলীয় পরিচয় লুকাননি। বিশ্লেষকরা মনে করেন, শিবিরের এমন পরিচয় লুকানোর পেছনে ছাত্র সংসদগুলোর নির্বাচনকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছে নিরপেক্ষ অবস্থান তুলে ধরাই ছিল উদ্দেশ্য। আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে হলে নিজেদের অপরিচিত নেতাদের জায়গা করে দেয় তারা। ডাকসু নির্বাচনের আগে শিবির জোর গলায় প্রচার করে, ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির জায়গা নেই। কোনো রাজনৈতিক দলের পারপাস সার্ভ করা ছাত্র সংগঠনের কাজ নয়। হলের নেতাকর্মীদের রাতে জড়ো করে নিয়াজ প্রশাসন থেকে এই দাবি আদায় করে নেয় তারা। তবে ডাকসু ভোটের পর দিনভর জাতীয় রাজনীতি নিয়ে সরব সাদিক কায়েমরা। নির্বাচনে সাদিক হেলিকপ্টারে চড়ে রোড শো করে জামায়াতের পক্ষে প্রচারণা চালিয়েছেন। এখনও প্রায় প্রতিদিনই সারা দেশে জামায়াত শিবিরের প্রোগ্রামে যাচ্ছেন। আবার জামায়াতের বুদ্ধিজীবী বা সাবেক নেতাদের অবস্থা নিয়েও প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের। বর্তমানে শিবিরের সবচেয়ে বড় বিজ্ঞাপন কারা? শিশির মনির, ব্যারিস্টার শাহরিয়ার কবির, মির্জা গালিব ও শেহরিন আমিন মোনামি। এদের কেউই ৫ই আগস্টের আগে পরিচিত মুখ ছিলেন না। আওয়ামী লীগ আমলে নিজেদের পরিচয় সামনে আনতেন না কেউ। বিভিন্ন বিষয়ে উচ্চবাচ্যুত ছিলেনই না, মৃদু প্রতিবাদও করতেন না। শিশির মনির ছিলেন বুয়েট শিক্ষার্থী, আবরার ফাহাদ মামলার আসামিদের পক্ষের আইনজীবী। বহুল আলোচিত রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে মামলাতেও আসামি পক্ষের আইনজীবী হিসেবে যুক্ত ছিলেন তিনি। মূলত এই গোপনে গোপনে কর্মসাধন কিংবা মুখে এক বাস্তবে আরেক থেকেই সামনে এসেছে গুপ্ত রাজনীতি। শহীদ ওসমান হাদিও তাই বলেছিলেন, জামায়াত আন্ডারগ্রাউন্ডে পলিটিক্স করেই অভ্যস্ত। তারা রিমোট কন্ট্রোলের মতো, চাপ দিলেই কেউ নাই। এই গুপ্ত পরিচয়ের সাথে মানুষ মবেরও সংযোগ দেখতে পায়। শিবির যেমন নিজেদের সাধারণ শিক্ষার্থী দেখিয়ে নিজেদের রাজনীতি চালিয়ে যেত, ইন্টারিমের আমলে মবও তেমন বিক্ষুব্ধ জনতা বা তৌহিদি জনতা পরিচয়ে বিভিন্ন জায়গায় করত। জনগণের ভাষ্য, রাজনীতি হবে প্রকাশ্য, জবাবদিহিমূলক ও সংবিধান সম্মত। পরিচয় লুকিয়ে কাজ করে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো। এত বড় রাজনৈতিক দল হয়েও কেন জামায়াত সেই পথে হাঁটবে?